বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যখন তারা স্বাধীনতার লড়াই লড়ছে তখন সেই সমশক্তি পরিমাণ বাংলাদেশেরই বাঙালি তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। ধর্মীয় মৌলবাদ এবং ভারত বিরোধিতা এই দুটো এক জায়গায় এসে দাঁড়িয়েছে। পোশাক বিধিটা একটা বড় অংশের মধ্যে বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে এই জামাত নেতাদের বরাবর একটা ঘনিষ্ঠ সম্পর্ক থেকে গেছে। যে কোনো মুসলিম মৌলবাদ ভাবনার মধ্যে এই লিঙ্গ বৈষম্য আছে, পুরুষতান্ত্রিক একটা বিষয় আছে, থাকবেই, সারা পৃথিবীতে আছে। জামাত পুরোপুরি একটা ইসলামিক মৌলবাদী রাষ্ট্র চায়, ঢুকতেই দেয় না মিডল ইস্টের যারা মিডল ইস্টের উন্নত দেশগুলো, তারা জামাতকে স্বীকারই করে না, ঢুকতেও দেয় না। তো এদের নিয়ে কথা বলে কোনো লাভ নেই। পাকিস্তানের আম জনতার মধ্যে দৈনন্দিন জীবনে কিন্তু ভারত বিরোধিতা নিয়ে ভাববার সময় নেই। তাদের ভাবনার মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠে একটা করে ভারতবর্ষকে গালাগালি দেওয়া, এটা করলে তার পেটের ভাত জুটবে না। এই জামাত এবং বাকি যে রাজনৈতিক দলগুলো ভারত বিরোধিতাটাকে একটা দৈনন্দিন জীবনে নামিয়ে নিয়ে এসছে। যারা এই জুলাইয়ের তথাকথিত হাঙ্গামার পিছনে ছিল, তারা এদের ব্রেন ভালো করে চিবোতে পেরেছে। হিংস্রতা আমরা বাংলাদেশে গত 2-2.5 বছর ধরে দেখলাম। এই রকম বাঙালিকে সাধারণত আমরা দেখতে অভ্যস্ত নই। শুধুমাত্র জ্বালাতন করবার জন্য বাংলাদেশের অস্তিত্বের গুরুত্ব আছে, এর বাইরে বাংলাদেশ রইল কি না রইল তাতে সারা পৃথিবীর কিছু যায় আসে না। ভারতকে যদি তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করে সামাজিক জীবন, দৈনন্দিন জীবন, নিরাপত্তা, তাহলে পাকিস্তান তো জানে যে ভারতকে এইরকমভাবে ডিস্টার্ব করলে কিভাবে অপারেশন সিঁদুর হতে পারে। সেবার অপারেশন সিঁদুরের জায়গায় অপারেশন শাখা পলাও হতে পারে। জিওপালস টিভি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাত ইসলামী নিয়ে। আর এই বিষয়টা নিয়ে যিনি আজকে আমাদের অতিথি, যার সাথে আজকে আমাদের আলোচনা, তিনি বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ বক্সী। দাদা নমস্কার। আলোচনা শুরু করব। তার আগে এখন তো খবরের শিরোনামে যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই, তাহলে জামাতের এমপিকে নিয়েই অনেক বেশি চর্চা। ওনাকে নিয়ে নয়, ওনার দলকে নিয়ে আজকে আলোচনা করব। একটা সময় যে দল কোণঠাসা হয়ে গিয়েছিল তাদের এবং নিষিদ্ধ হয়েছিল, তারা আবার কিভাবে কামব্যাক করলো এবং একটা প্রধান বিরোধী শক্তিতে পরিণত হলো। এটা হঠাৎ করে তো হয়নি, ধীরে 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 একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে কোনো একটা জায়গাতে এটা জামাতের নেতৃত্বের সাফল্য বলবো, আর অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষের ব্যর্থতা বলা যেতে পারে। তার কারণটা হচ্ছে যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো একবার এই পোশাক দিয়ে চেনা যায় একটা মন্তব্য করেছিলেন, সেই নিয়ে ভারতবর্ষে প্রবল বিতর্ক হয়েছে, প্রধানমন্ত্রী সমালোচিত হয়েছেন। কিন্তু একটা জিনিস যদি বাংলাদেশের দিকে তাকানো যায়, তাহলে কিন্তু বাংলাদেশে কিভাবে এই নিষিদ্ধ থাকা জামাত তারা কিভাবে তাদের প্রভাব বিস্তার করেছে, জনমানুষের মধ্যে একটা অদ্ভুত অন্ধ ধর্ম মৌলবাদী তৈরি করেছে, সেটা তাদের পোশাক দেখে বোঝা যায় এই কারণে যে 1971 যখন বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করলো, তখনকার যদি কোনো ভিডিও বা কোনো কিছু থেকে থাকে, সেখানে বাংলাদেশের পুরুষ এবং মহিলাদের পোশাক, আর এই যখন আমরা 2024 পর থেকে অনেক বেশি করে বাংলাদেশ নিয়ে ভাবা শুরু করলাম, তখন যখন ভিডিওগুলো সামনে আসতে শুরু করলো, যাদেরকে আমরা দেখলাম যে সেই তথাকথিত ছাত্র আন্দোলনের নামে সামনে রয়েছে, হঠাৎ দেখলাম এই মাঝখানের কয়েক বছরে পোশাক বিধিটা একটা বড় অংশের মধ্যে বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে। কোথাও লেখা নেই, কিন্তু এটা একটা গোঁড়া ধর্মীয় মুসলিম মৌলবাদের মধ্যে একটা আছে যে আমাদের ছোট পায়জামা পরতে হবে, লম্বা পাঞ্জাবি পরতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, এবং মহিলাদের বোরখা। বাংলাদেশের বাঙালির সঙ্গে বা যে কোনো বাঙালির সঙ্গে এই পোশাক বিধি আসেই না। তো এই যে পরিবর্তনগুলো আমরা দেখেছি, হয়তো এর কিছুটা অংশ দায়ভার শেখ হাসিনাকেও নিতে হবে। তার কারণ হচ্ছে যে ওনার এই দীর্ঘ 15 বছরের রাজত্বকালে যে পরিমাণ মাদ্রাসা বেড়েছে বাংলাদেশে, এবং এই মাদ্রাসাগুলোর ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই,
যথারীতি যে মাদ্রাসাগুলোর মধ্যে একটা ধর্মীয় মৌলবাদের বীজ বপন করা হয়, সেইখান থেকে যারা এই 15 বছরে বেরিয়ে এসেছেন তারাই তো আজকে বাংলাদেশের যুব সমাজ, বা তারাই তো আজকে বাংলাদেশের বিভিন্ন এই ধরনের শক্তিগুলোকে নেতৃত্ব দিচ্ছে। আমি বয়স্কদের কথা ছেড়ে দিলাম, কিন্তু মূল যারা আছে আর কি, তো তারা সবাই এই মাদ্রাসা শিক্ষিত। এবং তাদেরকে জামাতের যে নেতৃবৃন্দ যারা লুকোনো অবস্থায় ছিল, আন্ডারগ্রাউন্ড ছিল, তারা এই মাদ্রাসার যারা পাস আউট তাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে। এবং এদের সঙ্গে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে যে সমস্ত অপশক্তিগুলো এই ভারতীয় উপমহাদেশে মুসলিম ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, তাদের যে মূল কেন্দ্র পাকিস্তান, সেই পাকিস্তানের সঙ্গে এই জামাত নেতাদের বরাবর একটা ঘনিষ্ঠ সম্পর্ক থেকে গেছে। তার জন্য আমি জানি না এর আগের সরকার কি ভূমিকা পালন করেছেন, এখন যে সরকার বা এর মাঝখানে যে সরকারটা ছিল, সরকার বলো বা যাই বলো না, অন্তর্বর্তীকালীন, তারা একদম প্রকাশ্যে নিয়ে এসে গেছিল যে কিভাবে এই জামাতের সঙ্গে পাকিস্তানের যে সমস্ত ষড়যন্ত্রকারীরা আছে ধর্মীয় মৌলবাদের, তাদের যোগাযোগটা কত নিবিড় এবং ঘনিষ্ঠ। এখন মুশকিলটা যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যখন একটা প্রজন্ম বা দুটো প্রজন্ম মাদ্রাসা থেকে বেরিয়ে আসবে এবং তাদের মধ্যে ইতিমধ্যেই যে একটা প্রবল ধর্মীয় মৌলবাদ তৈরি হয়ে আছে, সেটাকে সমাজ এবং রাজনীতির ক্ষেত্রে ডাইভার্ট করতে বেশি সময় লাগে না। তো সেইভাবেই জামাত প্রথমে তাদের ওপরে নিষেধাজ্ঞা উঠে গেল, এবং উঠে যাওয়ার পরেই পিলপিল করে তারা যেখানে যেখানে লুকিয়েছিল সেখান থেকে বাংলাদেশের রাজপথে। এখন এটাকে কি করে সামাল দেওয়া যাবে আমি জানি না। এই যে আপনি বললেন না যে এই নিষিদ্ধ হওয়ার থেকে, মানে কোণঠাসা হয়ে যাওয়ার থেকে একদম সরাসরি একদম মূল মানে মেইন স্ট্রিম পলিটিক্সে চলে আসলো, কিন্তু আমরা দেখেছি যে এই যে লাস্ট যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু জামাতের তরফ থেকে কোনো আসনে কোনো মহিলাদেরকে তারা মানে প্রার্থী করেননি, এবং তারা সেটা প্রকাশ্যে বলেছে আর কি। এবং তাদের মধ্যে একটা গোঁড়ামি রয়েছে এবং একটা লিঙ্গ বৈষম্যের রাজনীতি আমরা দেখতে পেয়েছি। এখনকার যুব সমাজ মানে জেনজি, তথাকথিত জেনজি, এই যদি আমি এনসিপিকে নিয়ে কথা বলি, তাদের তো ধরুন জামাতের একটা খুব স্ট্রং একটা হোল্ড হচ্ছে এনসিপির সঙ্গে, তাহলে তাদের মতন এরকম তরুণ তুর্কি একটা দল, তারা কি করে জামাতের মতন এরকম গোঁড়ামি বা লিঙ্গ বৈষম্যের রাজনীতি যারা বিশ্বাস করে তাদের সাথে সমর্থন করছে? প্রথম কথা হচ্ছে যে জামাত একটা এই ওদের যে নির্বাচন হয়ে গেল বাংলাদেশে, সেখানে একটা অদ্ভুত ভূমিকা পালন করেছে। সেটা হচ্ছে একদিকে তাদের নিজস্ব এই গোঁড়ামি, একদিকে তাদের এই নিজস্ব লিঙ্গ বৈষম্য, এবং তারা চেষ্টা করেছিল হিন্দুদের মধ্যে গিয়ে একটা বোঝানোর চেষ্টা করা যে আপনাদের বাড়ির মহিলাদের নিরাপত্তা আমাদের হাতে। এটা এক ধরনের মানে মানে কি বলবো, একটা চতুর রাজনৈতিক খেলা খেলবার চেষ্টা করেছিল, যদিও সেটা পরবর্তীকালে খুব একটা সফল হয়নি, এবং সেই কারণেই আজকে জামাত যতটা আসন পাবে ভেবেছিল ততটা পায়নি। কিন্তু যে যুব সমাজের কথা হচ্ছে, যে কোনো মুসলিম মৌলবাদ ভাবনার মধ্যে এই লিঙ্গ বৈষম্য আছে, পুরুষতান্ত্রিক একটা বিষয় আছে, থাকবেই, সারা পৃথিবীতে আছে। বাংলাদেশ তার থেকে, এই যে বাংলাদেশের লোকেরা নিজেদেরকে, আমরা যে ধরনের বাঙালির কথা ভাবি ভারতবর্ষে, সেই বাঙালির ব্যাপারটা বাংলাদেশের তো বহু দিন থেকে ঠক্কর খাচ্ছে। এমনকি সেখানকার ইন্টেলিজেন্সিয়ার একটা স্তরে যারা বিভিন্ন সময় সন্ধ্যাবেলার বিতর্কের বিভিন্ন টিভি চ্যানেলে পণ্ডিত হিসাবে এসে উপস্থিত হন, তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় না যে তারা কী ধরনের ভাবনা চিন্তায়। ভারত বিরোধিতার একটা মানে আছে, ঠিক আছে, ওখানে ভারত বিরোধিতা ওদের বেঁচে থাকার ক্ষেত্রে, এবং রাজনীতির রুটি সেঁকা, যেটা আমাদের দেশে বলা হয় যে রাজনীতির রুটি সেঁকার ক্ষেত্রে ভারত বিরোধিতা একটা অত্যন্ত সহজ ব্যাপার। ধরুন এই ট্রেন্ড আমরা পাকিস্তানে দেখেছি, কিন্তু বাংলাদেশের বোধহয় এই ধরনের না, কিন্তু আমি একটা জিনিস বলি, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা মৌলিক তফাৎ আছে। পাকিস্তানের আম জনতার মধ্যে দৈনন্দিন জীবনে কিন্তু ভারত বিরোধিতা নিয়ে ভাববার সময় নেই, কারণ নিজেরা নিজেদের জায়গা থেকে জর্জরিত, এবং ওখানকার একদল মানুষের মধ্যে এই ধরনের বোধ আছে বৌদ্ধিক স্তরে যে কমসে কম তাদের
ভাবনার মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠে একটা করে ভারতবর্ষকে গালাগালি দেওয়া, এটা করলে তার পেটের ভাত জুটবে না, বা এটা সেখানকার রাজনীতি হতে পারে না। তো যারা শীর্ষস্তরের নেতা তারা করে থাকে অনেক কিছু, এবং যেভাবে ওখানে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেটা এক জিনিস। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে এই জামাত এবং বাকি যে রাজনৈতিক দলগুলো, তারা এই ভারত বিরোধিতাটাকে একটা দৈনন্দিন জীবনে নামিয়ে নিয়ে এসছে। সকালবেলা উঠে একবার করে জল খেয়ে ভারতের নামে গালাগাল দেওয়া, তারপরে তারা অন্য কাজ করে। তো এই যে যুব সমাজ, এখানে না ধর্মীয় মৌলবাদ এবং ভারত বিরোধিতা এই দুটো এক জায়গায় এসে দাঁড়িয়েছে। সেইটা করে এই ইউনূসের সময়ের মাঝখানের এই অরাজকতার সময়টাতে এরা চেষ্টা করেছে নিজেদেরকে লোকের কাছে গ্রহণযোগ্য করে তোলবার। আর এখন এটা প্রশ্ন হতে পারে যে জেনজি তারা কি করে লিঙ্গ বৈষম্যের, আমি সেটাই বলছি, হ্যাঁ, আমার প্রশ্ন জেনজি ওখানে তারা ঠিক। লিঙ্গ বৈষম্যকে, এবারে যদি সেটা মাদ্রাসার মাধ্যমে আমাদের বাংলায় যেটাকে বলে মস্তিষ্ক প্রক্ষালন হয়ে গিয়ে থাকে, ব্রেন ওয়াশ হয়ে গিয়ে থাকে, তাহলে সে কত জেন জি না জেন এ না জেন এক্স ওয়াই, এ তো কোনোটাই সেখানে কাজে লাগবে না। কারণ এটা এমন ধরনের একটা ব্রেন ওয়াশ, এমন ধরনের একটা মস্তিষ্ক প্রক্ষালন মাদ্রাসাগুলোতে হয়ে থাকে, এবং যার কারণে আমাদের দেশে বিভিন্ন জায়গাতেই মাদ্রাসা, যেগুলো বিশেষ করে খারিজি মাদ্রাসা, যার কোনো সরকারিভাবে বৈধতা নেই, সেখানে একদম কড়া নজর রাখা হচ্ছে। তো এই মাদ্রাসাগুলো থেকে তারা তো পৃথিবী সম্বন্ধে কিছুই জানে না, তাদের কাছে পুরো ব্যাপারটা একটা, এবং সেই যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেখানেও যে কতটা প্রকৃতভাবে ইসলাম এবং তার অন্যান্য ইতিবাচক দিকগুলো পড়ানো হয় সেটা সম্বন্ধেও সন্দেহ আছে। পুরোটাই একটা মানে এমনভাবে করা হয় যে একটা মনের মধ্যে একটা, আমরা যেটাকে বলি নার্সিসিস্ট, একটা নেতিবাচক ভাবনা তৈরি করে দেয়, এবং সেই ভাবনা থেকে তারা বেরিয়ে আসতে পারে না। এবং সেখানে কোথায় লিঙ্গ বৈষম্য হয়েছে, বাড়িতে নিজের মা আছে, বোন আছে, স্ত্রী আছে, এটা তাদের আর ভাবনার জায়গাতেই থাকে না। তো যার ফলে আজকে এই যুব সমাজও সেখানে তাদের একটা, আমি সবাইকে দোষ দেব না, কিন্তু একটা বড় যুব সমাজ, যেটা আমাদের দেশেও চেষ্টা হচ্ছে, এই যে দিল্লিতে যে ধরনের কাণ্ড চলছে আরশোলার নাম করে বা চলেছে, তো সেখানেও কিন্তু এরকম একটা মস্তিষ্ক প্রক্ষালনের বিষয় আছে। সেখানে ধর্মীয় মৌলবাদ নেই, কিন্তু রাজনৈতিক মৌলবাদের একটা বিষয় আছে। আবার কিছু কিছু ধর্মীয় মৌলবাদও সেখানে ভেতরে ঢুকছে। তো এই ধরনের ওই সবকেই যদি আমরা ভাবি যে আমরা যে একটা ইতিবাচক দৃশ্য দেখতে পারি, যে জেনজি কাকে বলে, এই বিষয়টা তার নয় সব জায়গাতে। ওখানে ওই জন্য এটা জামাতের পক্ষে এবং ইউনূসের মতো যে সমস্ত অপশক্তি আছে তাদের পক্ষে এটা সুবিধা হয়েছিল যে এই ধরনের, এবং যারা বলা হয় যে পাশ্চাত্যের ষড়যন্ত্রকারী, যারা এই জুলাইয়ের তথাকথিত হাঙ্গামার পিছনে ছিল, তারা এদের ব্রেন ভালো করে চিবোতে পেরেছে, একে বলে মস্তিষ্ক চেবানো। জামাতে নিজস্ব একটা মানে ছাত্র উইংস রয়েছে আর কি। তারপরও প্রশ্নটা উঠছে যে জামাতের উত্তরসূরি কি আমরা এনসিপিকে ভাবতে পারি? উত্তরসূরি না হলেও কিন্তু একটা সমান্তরাল বিষয় আছে। আজকাল ওখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের উগ্র ঘটনাগুলো ঘটছে, হোস্টেলগুলোতে যে ধরনের ঘটনা ঘটছে, নির্বাচনে যে ধরনের ফলাফল আসছে, সেটা কতটা নির্বাচন হয়েছে না হয়েছে আমি জানি না, সেটা তাদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু মানে এনসিপি তারা রাজনৈতিকভাবে খুব একটা নির্বাচনে সাফল্য না পেলেও সমাজে এবং সামাজিক স্তরে তারা যে ধরনের বিষ বাষ্প ছড়িয়ে বেড়াচ্ছে, সেটা তারা সরাসরি জামাতের উত্তরসূরি হবে কি হবে না সেটা অন্য প্রসঙ্গ, বা সেটা তারা হতে চাইবে কি না সেটা জানি না। কিন্তু যে উদ্দেশ্য জামাত বা জামাতের ছাত্র সংগঠন করছে, সেই একই উদ্দেশ্যে একটা নেতিবাচক রাজনীতি করে চলেছে এই এনসিপির ছেলেমেয়েরা, যার ফলে উত্তরসূরি না হলেও একটা সমান্তরাল উদ্দেশ্য সাধন করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 1971-এ জামাতের যে ভূমিকা, সেটা নিয়ে বিতর্ক এখনও প্রাসঙ্গিক। সেই ভূমিকা নিয়ে কি বাংলাদেশের যুব সমাজের মানে তাদের কি মতামত, তারা কি ভাবছে? বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা যুদ্ধ সারা পৃথিবীর মধ্যে একমাত্র স্বাধীনতা যুদ্ধ, যে স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তিটা সবসময় অত্যন্ত শক্তিশালী থেকেছে।
পৃথিবীর কোনো দেশে ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে বেরিয়ে আসার জন্য বা অন্যান্য ইউরোপিয়ান কলোনিয়ালিজম থেকে বেরিয়ে আসার জন্য যে দেশে যে আন্দোলন হয়েছে, একদল আন্দোলন করেছে আর একদল তার বিরোধিতা করেছে, এমন ঘটনা কোথাও ঘটেনি। হ্যাঁ, বহু মানুষ থাকে, তারা আন্দোলনে থাকেন না, তারা দৈনন্দিন জীবনে থাকেন, চাকরি করেন, বাজার করেন, বাড়ি যান, এসব অনেক কিছু থেকে থাকে। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যখন তারা স্বাধীনতার লড়াই লড়ছে তখন সেই সমশক্তি পরিমাণ বাংলাদেশেরই বাঙালি তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল পাকিস্তানকে সাপোর্ট এবং করেছে। পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে এইটা যে দেশের শুরু হতে পারে, এইটা যে দেশের ভিত্তি হতে পারে, সেখানে সেই শক্তি পরবর্তীকালে যে থেকেই যাবে এটা বাঞ্ছনীয়, এটাই স্বাভাবিক। তো থেকে গেছে এবং যখন যখন তারা সুযোগ পেয়েছে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনকি যে সমস্ত সেই সময়কার পাকিস্তানের সমর্থনকারীদের শেখ হাসিনার আমলে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার বিরুদ্ধেও সারা দেশে দেখো আমাদের দেশেও এরকম কিছু কিছু শক্তি আছে। ধরো আফজাল গুরুর নামে একদল লোক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু আমজনতা তাদের মধ্যে কিন্তু এরকম যে আমাদের ভারতবর্ষে যে সামান্য কিছু শক্তি যারা এই ধরনের আফজল গুরু বা অমুক মেনন এদের ফাঁসি বা অমুক তমুক ক্ষেত্রে প্রশ্ন তুলেছে, সেটা এতটাই ছোট, এতটাই মাইক্রোস্কোপিক যে সেটা ভারতবর্ষের, এত বড় ভারতবর্ষের কোনো সমাজকে প্রভাবিত করতে পারে না। কোথায় অরুণাচলের কোনো একটা জায়গাতে কিছু মানুষ রয়েছে, কোথায় গুজরাটের ভেতরে কিছু মানুষ রয়েছে, লাদাখের, কারোর কিছু যায় আসে না তাতে। কিন্তু বাংলাদেশ তো একটা ছোট জায়গা না, যতই যাই করুক না কেন, এটা এত ছোট জায়গা যে সেটা ওরা ওখানে নিজেরা বসে বুঝতে পারে না। কিন্তু পৃথিবীর মানচিত্র যদি সামনে রাখা যায় তখন ওদের এইটুকু অন্তত বোধবুদ্ধি থাকা উচিত যে আমরা কত ছোট। কিন্তু এই সন্ধ্যাবেলা টিভি দেখলে বোঝা যায় না, তো দেখলে মনে হয় যেন কালকেই ওরা মানে যাই হোক, সেটা কি বলবো, আর যে সমস্ত শব্দ মাথায় আসছে না বলাই ভালো। এখন সেই জায়গাতে এই দেশ যেখানে এই অপশক্তি চিরকাল সক্রিয় থেকেছে, সেই দেশে এই ধরনের পরিণতি বা এই ধরনের সমান্তরাল শক্তি থেকে যাবে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু ধরুন ৭১-এর যুদ্ধে জামাতের যা ভূমিকা ছিল, সেই যে ভাবমূর্তি, পুরনো ভাবমূর্তিকে ভেঙে ফেলে নতুন করে একটা চেষ্টা করছে, নতুন ইমেজ তৈরি করার চেষ্টা করছে জামাত, সেটাতে কি তারা সফল বলে আপনি মনে করেন? ৭১ থেকে আমরা ২৬ সালে দাঁড়িয়ে রয়েছি, ৫৫ বছরের মতো তো হয়েছে। তো ৫৫ বছরটা এমন কিছু নয়, এমন মানুষ বেঁচে আছেন যারা কিন্তু ৭১টা খুব ভালোভাবে দেখেছেন, ঠিক আছে? তো তারা জানেন ৭১-এ কী হয়েছে। তারা এখনও কিন্তু তাদের মধ্যে অনেকে যারা হিন্দু, তারা অধিকাংশ ভারতবর্ষে চলে এসেছেন, কিন্তু এর বাইরেও তো অনেক মুসলমান পাকিস্তানি খান সেনা দ্বারা অত্যাচারিত হয়েছেন, তারা তো এখনও বেঁচে আছেন। বা ওই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা তো অনেকে বেঁচে আছেন, কারণ ৫৫-র সঙ্গে যদি ২০ যোগ করা হয় বয়সটা হয় ৭৫। আমি বাংলাদেশের অবস্থা জানি না, কিন্তু ভারতের নিরিখে মানুষের লংজিভিটি ৮০ সাল হয়ে গেছে। তাহলে ৭৫ সালে আজকাল অনেককে রাস্তায় দেখলে বোঝা যায় না তার বয়স ৭৫ না ৬৫ না ৫৫। তো এখন বিষয়টা হচ্ছে যে তাদের উপস্থিতিতেও যদি এই রকম বাংলাদেশ বিরোধী শক্তি যারা জামাত যাদেরকে আমরা বলছি বা ওরাই বলছে, তো তারা যদি তাদের ওই তখনকার কৃতকর্মকে ভেঙে চুড়ে নতুনভাবে প্রকাশিত হতে চায়, তাহলে আমি জানি না, এটা বাংলাদেশের দুর্ভাগ্য, কিন্তু এটাই ঘটছে। আমরা তো দেখছি বাংলাদেশে যে তারা এখনও ঠিকই করতে পারলো না যে তারা ১৯৪৭ সালের থেকে তাদের ইতিহাস শুরু হবে, না ১৯৫২ সাল থেকে ইতিহাস শুরু হবে, না ১৯৭১ সাল থেকে ইতিহাস শুরু হবে, না ২০২৪ সাল থেকে ইতিহাস শুরু হবে। যে দেশটা এটাই ঠিক করতে পারলো না, এবং যে দেশটা ভাবে না যে তাদের অতীতটা কয়েক হাজার বছরের, সে দেশের দুদিন ১৯৭১ সালের জামাত আজকে কি হলো সে দেশের কি যায় আসে আমি তো বুঝতে পারছি না। মানে ওটা আবারও বলছি যে সমস্ত বাংলাদেশি মানুষদের বাড়িতে একটা বড় বড় করে বিশ্ব মানচিত্র রাখা উচিত, অথবা কিছু না থাকলে দক্ষিণ এশিয়ার মানচিত্র থাকা উচিত প্রপার স্কেলিং করে, এবং সেই স্কেল অনুযায়ী ওদের প্রতিদিন সকালে উঠে দেখা উচিত যে ওরা এই ভূখণ্ডের কতটুকু অংশ, এবং সেইটুকু অংশে থেকে
ওরা যে ধরনের আস্ফালন করে থাকে সেই আস্ফালনটা সারা বিশ্বের কাছে হাসির পাত্র। বিশ্ব ওই ভৌগোলিক অংশটাকে ব্যবহার করে শুধুমাত্র ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্রকে একটুখানি জ্বালাতনের মধ্যে রাখবার জন্য, শুধুমাত্র জ্বালাতন করবার জন্য বাংলাদেশের অস্তিত্বের গুরুত্ব আছে। এর বাইরে বাংলাদেশ রইল কি না রইল তাতে সারা পৃথিবীর কিছু যায় আসে না। এই যে আওয়ামী লীগের অনুপস্থিতি, সেটাই কি মানে জামাতকে ধরুন আরেকটু রাজনৈতিকভাবে একটু সুবিধা করে দিল? আমার মনে হয় না, কারণ আওয়ামী লীগ যারা করেছে বা যারা আওয়ামী লীগের মানসিকতার মধ্যে রয়েছেন তাদের মধ্যে জামাত ঢোকাটা একটু মুশকিল। রাজনীতির ক্ষেত্রে ফাঁকা জায়গা থাকে না, এটা যেমন ঠিক, এবং কোনো নতুন ভোটার তৈরি হয় না। সেই একই তো ভোটার যারা একে ভোট দিচ্ছে, ওকে ভোট দিচ্ছে, তাকে ভোট দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে এটা ঘটনা যে বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়ঙ্কর শূন্যতা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগকে। একটা রাজনৈতিক দল, কিছু মানুষের মনে হলো যে তারা সেই দলটা ফ্যাসিস্ট ছিল, কিছু মানুষের মনে হলো যে তারা বাংলাদেশটাকে লুটেপুটে খেয়েছে, আর সেটাকে নিষিদ্ধ করে দিয়ে, মানে এটা না একটা মধ্যযুগীয় মনস্তত্ত্বের পরিচয়। কারণ যাই হোক না কেন, বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের মূল স্রোতের রাজনীতির দুটো স্তম্ভ। এ বিষয়ে ভাবার কোনো মানে দ্বিমত থাকার কোনো অবকাশই নেই। সেখানে ইউনূস যে একটা পরিবেশ তৈরি করে দিয়ে গেল একটা এরকম রকম, তাহলে আজকে যদি পশ্চিমবঙ্গের কথা বলা যায় তাহলে আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেস একটা খুব খারাপ কাজ করে গেছে ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের জন্য। তাহলে কি মানে নতুন সরকার এসে প্রথমে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে দেবে? এটা হয় কোনো দিন? সেই তো, এটা একটা গণতান্ত্রিক দেশ, তাদের তৃণমূল কংগ্রেসের রাজনীতি করার আছে, তারা যতই তারা গ্রেপ্তার করবে তাদের বিরুদ্ধে যা যা আইনি কার্যকরিতা সেগুলো করবে, আর তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করে যায়। এবং সেইটা করেছিল বলেই তো আজকে কংগ্রেসের এই দুরবস্থা। তারা জনসংঘকে বিভিন্ন সময় আরএসএসের সঙ্গে মিলিয়ে দিয়ে নিষিদ্ধ করেছে, পরবর্তীকালে বিজেপিকে নিষিদ্ধ করেছে আরএসএসের সঙ্গে। তো তার পরিণতি ভুগছে আজকে কংগ্রেস, তারা কিছুতেই উঠে দাঁড়াতে পারছে না। তো আমি জানি না ইউনূস যে কাদের হয়ে কোন বিষ নিয়ে এসে বাংলাদেশে ছড়িয়ে দিয়ে গেল সেটা বাংলাদেশের মানুষ বুঝবে। কিন্তু আওয়ামী লীগের জায়গা জামাত নিচ্ছে আমার মনে হয় না, কারণ এইরকম একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জায়গা একটা ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী যাদের নানাভাবে এমনকি উগ্রপন্থী কার্যকলাপ করবার ইতিহাস আছে, বা উগ্রপন্থী বিভিন্ন সংগঠনের সঙ্গে তাদের যোগসূত্র দেখতে পাওয়া যাচ্ছে, তারা একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির শূন্যতা পূরণ করবে এটা মনে হয় না, সম্ভব নয়। একটা সময় বিএনপি এবং জামাত একসঙ্গে নির্বাচন লড়েছে এবং সরকার গঠন করেছে। এখন তারা হয়তো বিরোধী এবং শাসক দলের জায়গায় রয়েছে, কিন্তু ধরুন এই যে শেখ হাসিনা যেটা বলছেন যে উনি ডিসেম্বরে ফিরবেন, যদি উনি ফিরে আসেন তাহলে মানে রাজনীতি একটা সম্ভাবনার একটা সবথেকে বড় ক্ষেত্র। কখনো কি আপনার মনে হয় যে আবার বিএনপি এবং জামাত একসঙ্গে জোট বাঁধতে পারে? মানে যেটাই কথা হলো যে রাজনীতির হচ্ছে সম্ভাবনার শিল্প, তাই এখানে কোনো হ্যাঁ বা নাই উত্তর হয় না, একেবারেই হয় না, কোনো দেশেই হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা আগের ইয়েতে বলছিলাম যে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করাটা কোনো ধর্মীয় মৌলবাদী শক্তি সে নিজেকে যতই রাজনৈতিক শক্তি হিসাবে দাবি করবার চেষ্টা করুক না কেন, এটা সম্ভব নয়। এখন হাসিনা ফিরতে পারবেন কি পারবেন না, কারণ ওই বাংলাদেশে পুরো ব্যাপারটাই হয়ে গেছে জীবন্ত পুড়িয়ে মারার মতো, মানে লিঞ্চিং, মব লিঞ্চিং ওখানে একটা কাজ, মোবোক্রেসি চলছে। ওনার ডেমোক্রেসি মানে নির্বাচন হয়েছে, আমরা সবাই চাই যে সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, কিন্তু যা ঘটছে সমস্ত বাংলাদেশ জুড়ে প্রতিনিয়ত, এটা তো একটা মবক্রেসি, এখানে একটা ভিড়ের রাজনীতি বলে এটাকে। একদল ভিড় আসছে, এসে প্রধানমন্ত্রীর বাড়ি ভেঙে দিয়ে চলে গেল, একদল আসছে দিয়ে একটা খবরের কাগজের অফিস জ্বালিয়ে দিয়ে চলে গেল। তো সাধারণভাবে আমরা না বাঙালি হিসাবে এগুলো ভাবতে পারি না, কারণ বাঙালি একটুখানি নরম সরম মানুষ, বিপ্লবী বাঙালি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রতিবাদী এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে হিংস্রতা
আমরা বাংলাদেশে গত 2-2.5 বছর ধরে দেখলাম, এই রকম বাঙালিকে সাধারণত আমরা দেখতে অভ্যস্ত নই। তো সেইখানে এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় যে হাসিনা ফিরতে পারবেন কিনা, ফিরলে তিনি কতটা সসম্মানে থাকতে পারবেন, রাজনীতি করতে পারবেন, এটার কোনো আমার ধারণা নেই। কিন্তু আমি আবারও বলবো যে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই যে কথাটা উঠলো যে বিএনপি আর জামাত এক হয়ে যাবে কিনা, যেহেতু এটা আগের ইতিহাস আছে রয়েছে। এবং এখনও অনেকে বিশেষজ্ঞরা বলেন যে যতই বিরোধী হোক না কেন, বেসিক্যালি জামাত নাকি পিছন থেকে অনেক কলকাঠি নাড়ে। সেটা সেখানকার বিএনপির লোকেরা বুঝবেন এবং বাংলাদেশের মানুষেরা বুঝবেন। কিন্তু যেহেতু সম্ভাবনার শিল্প, হতে পারে না এমন কিছুই নয়, এবং যেহেতু এদের দুজনকার মধ্যে একটা একটা অতীত ইতিহাস আছে, সম্পর্কের অতীত রয়েছে, সে কারণে সেটা হলেও হতে পারে। জামাতকে একটা ইসলামিক ভিত্তিক রাষ্ট্র চায় নাকি গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে এই রাজনীতিটা করতে চায় বলে আপনি মনে করেন? না, জামাত পুরোপুরি একটা ইসলামিক মৌলবাদী রাষ্ট্র চায়। কারণ এটা তারা যে একটা গণতান্ত্রিক পদ্ধতির মুখোশ পড়ে আছে, এটা সম্পূর্ণভাবে মুখোশ, এ বিষয়ে কোনো অস্বীকার করার নেই, একদম সন্দেহই নেই। নানা জায়গাতে জামাতের নানা রকম শক্তি কাজ করে এবং সেটা পুরোটাই ধর্মীয় মৌলবাদ। ওদের একটা চেষ্টা এবারে নির্বাচনে ছিল যে কোনো রকমে যদি 100টার বেশি আসন পাওয়া যায় বা আরেকটু বেশি আসন পাওয়া যায়, তাহলে শক্তিকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশের এবং সেটাকে ধর্মীয় মৌলবাদের দিকে নিয়ে যাওয়া। সৌভাগ্যবশত সেটা হয়নি, তবে তার কতটা সুফল বাংলাদেশ পাবে আমি জানি না। আমি আবারও বলছি, পুরোটাই নির্ভর করছে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ইতিবাচক ভাবনা ভাবেন, তাদের ব্যাপারে এই দায়িত্বটা সম্পূর্ণ। তাদের ভাবতে হবে যে তারা এই লড়াইটা করবে কি না, যে রবীন্দ্রনাথ বাঙালি না বাঙালি বিদ্বেষী, রবীন্দ্রনাথ হিন্দু না মুসলমান। এটা ভাবলে একবার আমি বলবো বাঙালি আর একবার আমি বলবো মুসলমান, কোন পরিচয়টা আগে, সেটা বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে কমিউনিস্টরা বিভিন্ন সময় বলে থাকে যে আমরা কমিউনিস্ট, আমরা ভারতীয় নই, আগে কমিউনিস্ট পরে ভারতীয়। তো সেই রকমভাবেই বাংলাদেশের জনসংখ্যাকে ঠিক করতে হবে, তারা আগে মুসলমান না আগে বাংলাদেশি, আগে বাঙালি না আগে মুসলমান, এগুলো তাদেরকে ঠিক করতে হবে। এটা তো কাউকে বাইরে থেকে ঝিনুকে করে এই দুধটা কেউ তো খাইয়ে দেবে না। তো এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণেই আমাদের মতো এত বিশাল গণতান্ত্রিক দেশ, সেখানেও কত রকমের শক্তি কাজ করে। আর ওইটুকু একটা দেশ, এবং যেখানে ধীরে 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 ইসলামিক মৌলবাদ একটা বড় জায়গা করে নিয়েছে, সেখানে যদি সাধারণ মানুষ ওখানে ভালোভাবে রাস্তায় বেরিয়ে না আসতে পারে, তাহলে তো জামাতের এই যে মুখোশটা, এই মুখোশটা চলতেই থাকবে। আর যেদিন ওরা সুযোগ পাবে ক্ষমতা নিয়ে পুরো দেশটাকে ইসলামিক মৌলবাদের পরিণত, এমনিতেই নানা রকম বিষয়তে ইসলামিক বিষয়ে ঢুকে আসছে, ওদের ভাষাটা সম্পূর্ণভাবে ইসলামিক হয়ে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস, যেটা যদি ওনারা সংবিধান তারা বিশ্বাস করে না, তারা শরীয়তি আইন তারা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মেয়েদের অধিকার নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। এই যে পুরো বিষয়টা যেটা আসছে, সেটা কি ইসলামিক পলিটিক্সের পার্ট বলে মনে করে? একদমই তাই, একদমই পুরোটা ইসলামিক পলিটিক্সের পার্ট। যারা লাইব্রেরি পুড়িয়ে দেয়, গ্রন্থাগার যারা পুড়িয়ে দেয়, যারা স্মৃতিসৌধগুলো পুড়িয়ে দেয় বা ভেঙে দেয়, এই পুরোটাই তো আমরা দেখিনি যে আফগানিস্তানে প্রথম যখন এই ওখানকার ধর্মীয় মৌলবাদী শক্তি, তখন ঐতিহাসিক বামিয়ান মূর্তি বুদ্ধর, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আবার যদি আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যেখানে ইসলামিক মৌলবাদ একটা বড় হয়েছে, সেখানকার যে ঐতিহাসিক সমস্ত নিদর্শনগুলো ভেঙে ফেলা হয়েছে। যার ফলে জামাতকে নিয়ে যখন আমরা কথা বলি, তখন জামাত এবং ইসলাম এই দুটোকে, বা ইসলামের যে নেতিবাচক জায়গাগুলো বা ইসলামকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে যারা দেখায়, তাদের যে সমস্ত ব্যাখ্যা, সেগুলোর মধ্যে কোনো তফাৎ নেই, একদম তাই। যখন আমরা দেখি যে কি বলে, শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপরে উঠে হাতুড়ি মারা হচ্ছে বা কিছু একটা করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে নেতিবাচক ইসলামিক মৌলবাদী রাজনীতির নিদর্শন,
যার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। সারা পৃথিবীর জায়গায় জায়গায় এই ধরনের কাণ্ড ঘটেছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে মরক্কো হেরে গেছে, সারা ইউরোপে তাণ্ডব করেছে। ঠিক আছে, মানে এরা কী ধরনের মস্তিষ্ক প্রক্ষালনের মধ্যে থাকে কেউ জানে না। কিন্তু আজকে সমস্ত ইউরোপ তার জন্যে দুশ্চিন্তিত হয়ে পড়েছে যে কি হয়েছে। আজকে ইংল্যান্ডে থাকাটা মানুষ খুব একটা নিরাপদ বোধ করছে না। ফ্রান্স এরকম একটা খারাপ জায়গায়, ইটালি, পর্তুগাল, স্পেনের তো কোনো কথাই নেই। যার ফলে এই সমস্ত কিছুই কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজমের দিকে ইঙ্গিত করে। জামাত যা যা করে থাকে, ওই মাঝে মাঝে একটা মুখোশের আড়াল থেকে কিছু একটা বলবার চেষ্টা করে, যেটাতে যদি মানুষ বিভ্রান্ত হয়, সেটা বাংলাদেশের দুর্ভাগ্য, আর কিছু করার নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে জামাতকে নিয়ে উদ্বেগের কারণ আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, নিশ্চিতভাবে আছে। এমনিতেই যখন ওখানে কোনো নির্বাচিত সরকার থাকে, তার তখনও তাদের কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নেই। তারপরে যে জামাতের একটা যে কোনো দেশে, সেটা ছোট হোক বা বড়ই হোক না কেন, হঠাৎ একটা জায়গাতে কিছু কিছু সংখ্যালঘু হয়তো একসঙ্গে থাকেন, তাদের ওপরে 100টা লোকও যদি এসে আক্রমণ করে বা 50টা লোকও যদি এসে আক্রমণ করে, এই ক্ষণিকের আক্রমণে সবসময় অশুভ শক্তি জিতে যায়। কিন্তু জিতে যায় মানে বাড়ি ঘরদোর পুড়িয়ে দিল, আগুন লাগিয়ে দিল। আমাদের এখানে দেখিনি আমরা, বাংলাদেশের সীমানা এলাকায় যে সমস্ত মুর্শিদাবাদ, মালদা জেলাগুলো আছে, সেখানে কি কি ধরনের ঘটনা ঘটে ইসলামিক মৌলবাদের তরফ থেকে। এখানে তো তবু হিন্দুরা সামগ্রিকভাবে একটা সংখ্যাগুরু গোষ্ঠী, তা সত্ত্বেও তারা যেখানে একটু সংখ্যালঘু, মুর্শিদাবাদের ভেতরে বা মালদার ভেতরে, সেখানেই তারা যে ধরনের আক্রমণের সম্মুখীন হয়, সেখানে বাংলাদেশের কি দুরবস্থা সেটা ভাবাই যেতে পারে যে কতটা। কিন্তু মানে দিনের শেষে সেটা তাদের মাতৃভূমি। যার ফলে আমি দেখি যে আজকাল অনেক বাংলাদেশি হিন্দু রয়েছেন যারা দৈনন্দিন জীবনে জলকে পানি বলা অভ্যস্ত হয়ে গেছে। মানে হয়ে গেছে এটা। আমরা তো বারবার বলি যে বাংলা ভাষার যে মিষ্টত্ব, বাংলা ভাষার যে ব্যুৎপত্তি, সেটা বাংলাদেশে সম্পূর্ণ পাল্টে গেছে। আমাদের ভারতবর্ষের এই যে রাজনীতি, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একটা বহুলাংশে জামাত দ্বারা প্রভাবিত এবং নানা রকমভাবে হয়তো লাভবানও হয়েছেন। আমরা ভারতবর্ষের বাঙালিরা খুব সচেতন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পেরেছি। বাংলাদেশের বাংলা আর ভারতবর্ষের বাংলা সম্পূর্ণ দুটি ভিন্ন ভাষা, এবং এটা গুগলেও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। কারণ আমরা এখানে মিস্টার বলছি, তার বাংলা করতে গেলে জনাব চলে আসছে। আমরা এখানে ইনভিটেশন লিখছি, তার বাংলা করতে গেলে দাওয়াত চলে আসছে। ঠিক আছে, এইটা তো ভাবতে হচ্ছে আমাদের। গুগল চেষ্টা করছে যে একটা ভারতীয় বাংলা এবং একটা বাংলাদেশি বাংলা। তো মমতা বন্দ্যোপাধ্যায় একদম মানে দুহাত তুলে উদ্ভ্রান্তের মতো চিৎকার করেছিলেন রাস্তায় বেরিয়ে, যখন দিল্লির কোনো একজন পুলিশ কনস্টেবল তার অফিসিয়াল রিপোর্টে বাংলাদেশি বাংলা বলে কথাটা বলেছিল। তো এটি তো ঘটনা। আমরা খালা, ফুফা, পানি, দাওয়াত, গোসল এসব কোথায় ব্যবহার করি? এটা কোথাকার বাংলা? বাংলা তো একটা মানে তার উৎপত্তির একটা ইতিহাস আছে। কোথা থেকে এলো শব্দগুলো? আচ্ছা, আমাদের দেশেও কিছু কিছু তালেবড় পণ্ডিত আছে, তারা এই নিয়ে লিখলেই তারা সঙ্গে সঙ্গে জবাব দেবে, তাহলে চেয়ার, টেবিল এগুলো কি? ফিলোলজিতে কিভাবে শব্দের বর্জন এবং গ্রহণ ঘটে তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমি জবরদস্তি যদি কোনো জায়গায় ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয়ে কিছু শব্দ ব্যবহার করার চেষ্টা করি, সেটাকে যদি এই সাধারণ চেয়ার টেবিলের সঙ্গে মিলিয়ে ফেলা হয়, তাহলে আমাদের দেশের ওই নির্বোধদের যা দুরবস্থা, বাংলাদেশেরও তাই দুরবস্থা। তো সমস্যাটা হচ্ছে যে আমি যেটা নিয়ে প্রশ্নটা উঠলো, যে এই কারণে বাংলাদেশের সংখ্যালঘু, যাদের মধ্যে অধিকাংশ হিন্দু, বাকিটা খ্রিস্টান বা বৌদ্ধ, তাদের নানা রকম জটিলতা হচ্ছে, তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং হবেন, কিছু করার নেই। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে, আমরা পালাবদলের পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ মাধ্যমে ভারত বিদ্বেষী ন্যারেটিভটা ভীষণভাবে স্ট্রং
এবং ধরুন সেটা শুধুমাত্র যে দেশের প্রধানমন্ত্রী বা মানে শুধু প্রধানমন্ত্রী নন, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়েও, নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিয়েও আমরা প্রচুর পরিমাণে ফেক নিউজ দেখেছি, ভারত বিদ্বেষী ক্যাম্পেইন দেখেছি। এবং ঈদের সময় সেটা সবথেকে বড় একটা উদাহরণ। এই যে ধরুন ভারত লাগোয়া সীমান্ত অঞ্চলগুলিতে সবথেকে বেশি জামাত আসন পেয়েছে, সেক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি মানে ভারতের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে কি এটা উদ্বেগের কারণ বলে আপনি মনে করেন? হ্যাঁ, যথেষ্ট উদ্বেগের কারণ। এবং আপনাদের একটা জিনিস আমি স্পষ্ট করে বলে দিই যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে যেমন জামাত জিতেছে, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তেমনি তৃণমূল কংগ্রেস জিতেছে। একদম যদি আপনি ঠিক ঠিক মিশিয়ে দেখেন গ্রাফিক্যালি এবং কোনো মানচিত্র ফেলে দেখেন, তাহলে ঠিক ওই এলাকাটাতেই তৃণমূল জিতেছে, সারা পশ্চিমবঙ্গে তারা সাফ। এবং আমাদের নানা গোয়েন্দা সংস্থার কাছে এই বিষয়ে নির্দিষ্ট কিছু খবর তথ্য আছে রয়েছে। যে জামাত এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নিয়ে। আর আমি যেটা বলতে চাইছিলাম না, আমি বলেই ফেলি আপনার প্রশ্নের উত্তরে, যে বাংলাদেশের জেনারেল ইন্টেলিজেন্সিয়া তারা একটা স্টুপিড এই কারণে যে তাদের কাছে পশ্চিমবঙ্গ নামে হচ্ছে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নামে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মানে এতটাই ইডিয়েট এবং স্টুপিড, কোন ভাষাতে পড়াশোনা করে কোন বই পড়ে তারা যে এই ধরনের ধারণার বশবর্তী হয় আমার ধারণা নেই। এরাই ওই সন্ধ্যাবেলায় আবার বিভিন্ন টিভি চ্যানেলে পাউডার মেখে এসে, এবং ওখানে যেহেতু সোশ্যাল মিডিয়াটা আরও বেশি স্ট্রং, সেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লাইভ সম্প্রচারে এসে পণ্ডিতের মতো নানা রকম বক্তব্য রাখে, শুভেন্দু অধিকারী এই করছে, অমুকে তাই করছে। কিন্তু আমাদের কাছে ভারতবর্ষ যেখানে ৩৬টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে, আমরা নিজেরাই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানি না, সেখানে শুভেন্দু অধিকারী কোনো সিদ্ধান্ত নিচ্ছে আর ওরা ওখানে বসে সন্ধ্যাবেলাতে তাই নিয়ে জটলা করছে। মানে আমি বুঝে পাই না যে এটা ঠিক কোন শিক্ষায় শিক্ষিত হয়। আমি মাদ্রাসা যে এতটাই অশিক্ষিত তৈরি করে, এটা বাংলাদেশ না দেখলে বোঝা যেত না। আমি যদি একটু পাশের দেশগুলো নিয়ে একটু কথা বলি, যে চীন, পাকিস্তান, এরা অ্যাকচুয়ালি জামাতকে কিভাবে দেখে? ভারতকে উত্তক্ত করার জন্য জামাতকে ফান্ডিং করে বা নানা রকম কি বলবো উস্কায়, আর কোনো কারণ নেই। কি উদ্দেশ্য আছে? পাকিস্তানের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা করবার, কারণ ভারত বিরোধিতা যত করবে তত ওরা ডলার পাবে। ওদের কোনো অভ্যন্তরীণ প্রোডাক্টিভিটি নেই, কোনো টাকা নেই, কোনো ট্যাক্সেশন নেই, কিছুই নেই। আর বিশেষ করে ওখানকার সেনাবাহিনী যারা পাকিস্তানের বাইরে বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকা, তাদের তো বেঁচে থাকার জন্য এবং তাদের এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য টাকা দরকার। তো যত তারা ভারতবর্ষের কিছু এনজিও আছে যাদের মোদি বিরোধিতা এবং বিজেপি বিরোধিতা এবং ভারত বিরোধিতা করাটা কাজ, এবং করলে তারা বিদেশ থেকে টাকা পায়। ঠিক সেরকমই পাকিস্তানে ভারত বিরোধিতা করলে তারা ভারতের মতো বড় দেশের উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারলে পাকিস্তান বা চীনের অনেক, আর একটা যদি শক্তি, বিশেষ করে চীনের ক্ষেত্রে যদি বলা যায় যে এশিয়ার আর একটা শক্তি যদি মহাশক্তিধর হয়ে যায়, তাহলে চীনের বাজারে দাম কমে যাবে। সিম্পল হিসেব, মানে এটার সঙ্গে বড় করে ভাবার কোনো কারণ নেই। আর পাকিস্তানের ওই সমস্যা হচ্ছে যে তারা এমনি অভ্যন্তরীণভাবে জর্জরিত, আর্থিকভাবে শুধু নয়। তারা মানে পাকিস্তানটা তো চলে দুটো প্রদেশ এইটুখানি জায়গা নিয়ে, বাকি পুরো জায়গাটা তো ওখানে ফাঁকা পড়ে আছে যারা পাকিস্তানের শাসকের বিরোধী। হ্যাঁ, মানে পাকিস্তানের সঙ্গে তারা থাকতে চায় না। পিওকে নিয়ে সমস্যা, বালুচিস্তান নিয়ে সমস্যা, খাইবার পাখতুনের সমস্যা, সিন্ধ প্রদেশের সমস্যা, সব জায়গায়। শুধু পাঞ্জাব আর ওই করাচির অংশ এইটুকু নিয়ে তো পাকিস্তানটা চলে। তো স্বাভাবিকভাবেই ওদেরও ডলার পেতে গেলে ভারত বিরোধিতা দেখাতে হবে। চীনের সেটা দরকার নেই, কিন্তু চীন চায় যে কোনোভাবে ভারত যেন ব্যতিব্যস্ত থাকে, যাতে উন্নয়নের কাজে বেশি ডেভেলপমেন্টে যাতে সমস্যাটা তৈরি করতে না পারে, বা গবেষণার দিকে বেশি নজর না দিতে পারে, বা টাকা না দিতে পারে। পুরো টাকাটাই যদি ডিফেন্সের দিকে চলে যায় তাহলে সুবিধা, যে তারা গবেষণা কিছু করতে পারবে না। তো এই ছাড়া আর কোনো কারণ নেই। বাংলাদেশ বেসিক্যালি মুরগি বোঝেন তো, বাংলাদেশকে মুরগি করে এরা ভারতের বিরোধিতা করা। আর বাংলাদেশও খুব দায়িত্বের সঙ্গে মুরগি বনে। আমি আগেও যেটা বলছি যে ওদের মস্তিষ্কে ঠিক কী ধরনের ভাইরাস, যেমন আমরা কোভিডের সময় দেখেছি না, ভাইরাস মিউটেশন করে করে নানা রকম হয়ে গেছে, তেমনি ওরা না বারবার ধর্ম পরিবর্তন করতে করতে, হিন্দু থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে মুসলমান করতে করতে মস্তিষ্কেও একটা মিউটেশন হয়ে গেছে।
যদি মিডল ইস্ট বা ইউরোপের কথা জিজ্ঞাসা করি প্রসেনজিৎ দা, এদের কাছে জামাতের মানে একদম গ্রহণযোগ্যতা কোনো গ্রহণযোগ্যতা নেই, ঢুকতেই দেয় না মিডল ইস্টের যারা যারা মিডল ইস্টের উন্নত দেশগুলো, তারা জামাতকে স্বীকারই করে না, ঢুকতেও দেয় না। অতএব এদের নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এদের ওই এক এবং একমাত্র হচ্ছে পাকিস্তান, আর বাকিটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপের ভারত বিরোধী শক্তি। এর বাইরে জামাতের স্বীকৃতি পৃথিবীর কোথাও নেই, কেউ জানেও না জামাত কাকে বলে। হ্যাঁ, মানে গবেষণা হয় নিশ্চয়ই, কারণ উগ্রপন্থী নানা সংগঠন নিয়ে যারা যারা গবেষণা করে তাদের মধ্যে জামাতের গবেষণাও চলতে থাকে। যদি ভোট ব্যাংক নিয়ে কথা বলি, যেহেতু তারা প্রায় 70-এর ওপরে প্রায় 77টি আসন পেয়েছিল, গ্রাম এবং শহরে জামাতের ভোট ব্যাংকে কোনো পার্থক্য নজরে পড়েছে বা আপনারা এটা নিয়ে দেখেছেন কিছু? গ্রামের এক ধরনের ভোট ব্যাংক তো আছেই ওদের, যারা ওই একদম গ্রামের, যারা মাদ্রাসা ছাড়া যাদের পড়বার কিছু নেই, মানে লেখাপড়া করবার কোনো জায়গা নেই, তারা স্বাভাবিকভাবেই স্বাভাবিক গতিতে জামাতের ভোট ব্যাংক তৈরি হয়ে যায়। আর অল্প কিছু আছে যারা ভয়ে থাকে আর কি। আর শহরে সমস্ত হচ্ছে চালাক, আমাদের দেশের যেমন বুদ্ধিজীবী বলে একটা গোষ্ঠী আছে, ওদেরও একটা বুদ্ধিজীবী বলে গোষ্ঠী আছে। তারা মানে ভোট ব্যাংক ঠিক বলবো না, তারা ওই ভারত বিরোধিতা করে বাজার গরম করে যদি টিকে থাকা যায় আর কি। এবং যেহেতু ওটা একটা দেশ, ওখান থেকে অন্যান্য দেশের যোগাযোগটা আমরা যেমন পশ্চিমবঙ্গ থেকে বিদেশের যোগাযোগ ভাবতে পারি না, কারণ হচ্ছে যে আমরা একটা অঙ্গরাজ্য মাত্র। একদমই। আর বাংলাদেশ একটা দেশ, দেশ হিসাবে তাদের সঙ্গে সরাসরি ওখানে সমস্ত যে কনসুলেট বা এম্বাসিগুলো সেগুলো ঢাকাতে আছে, আমাদের এখানে আছে দিল্লিতে। আমাদের যেতে গেলে 1500 কিলোমিটার দূরে যেতে হবে তাদের। এটা তো তাই ফলে ওদের যে ওই তথাকথিত বুদ্ধিজীবী যারা ঢাকায় বসে নেটওয়ার্কিং করে ভারত বিরোধী, এই একটা গোষ্ঠী আছে যারা জামাতকে পিছন থেকে তাদের ভোট ব্যাংক হিসাবেই হোক বা যে কোনো কারণেই হোক। কিছুদিন আগে একটা লোক এসে দিল্লির এয়ারপোর্ট থেকে ফিরে গেল না, তো সে যদিও গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে রয়েছে, কিন্তু এইরকমই আর কি। ইদানিং শোনা যাচ্ছে দিল্লিতে ঢাকার রাষ্ট্রদূত হিসাবে যাকে পাঠানো হয়েছে তারও অতীত সম্বন্ধে নানা রকমের প্রশ্ন দেখা দিয়েছে, যে সে আসলে কে, কী ব্যাপার, 1971-এ তার কী ভূমিকা ছিল না ছিল, হ্যান ত্যান। তো এরা এই নেটওয়ার্কিং করে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে, এটা সব জায়গাতেই হয়। আর এরাই হচ্ছে ওদের শহুরে ভোট ব্যাংকের একটা অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের একাংশ একটা অদ্ভুত ন্যারেটিভ দিয়েছে, মানে একাধিক ন্যারেটিভ। একটা হচ্ছে মুক্তিযুদ্ধকে কেউ কেউ অস্বীকার করে, একটা অংশ রয়েছে যারা ভারতের ভূমিকাটাকে অস্বীকার করে এবং তারা বলে যে ভারত নিজের পেনিট্রেশনটা সবসময় এখানে কায়েম করবে বলে, আধিপত্যটাকে বিস্তার করবে বলে ভারত সাহায্য করেছিল। আরেকটা দল যেটা বলে সেটা হচ্ছে ভারতের কোনো ভূমিকাই ছিল না এবং ভারত জোর করে এই মানে পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করেছে, অ্যাকচুয়ালি পাকিস্তানের সঙ্গে থাকতে পারলে ভালো হয়। এই যে ধরুন মানে পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তান বাদ হয়ে যে বাংলাদেশ হলো, তাদের তো মানে দেশের স্বাধীনতাটাকেই তারা অস্বীকার করে। সেই জায়গা থেকে এতটা বেশি ভারত বিদ্বেষী এবং সেই পাকিস্তানকেই আদর্শ বলে মেনে চলা, এই ট্রেন্ডটা কেন বলে আপনি মনে করেন? মানে কি বলা যায়, ওই যে সেই আমাদের একটা হিন্দি সিনেমা আছে না, কি মুন্নাভাই এমবিবিএস, ওখানে যে কেমিক্যাল লোচা মস্তিষ্কে, ওদের এই পুরো মস্তিষ্কে একটা রাসায়নিক লোচা হয়ে গেছে। মানে ওরা ঠিক কী করলে কি করা যায়, এটা বাংলাদেশের অধিকাংশ লোকেরই ঠিক স্পষ্ট নয় যে কি করলে কি করা যায়। আগে এই আলোচনাতে আমি বলছিলাম না যে এমনই একটা দেশ যেখানে স্বাধীনতার যুদ্ধে সমপরিমাণ শক্তি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, এই পৃথিবীর কোথাও হয়নি, কোনো দিন হয়নি। তো তাদের ছেলে পুলে নাতি পুতি তারা তো সব এখনও এক্সিস্টও করে, বংশগুলো তো নির্বংশ হয়নি। তো এখন তাদের এই বিচিত্র ধরনের কোন ন্যারেটিভটা দিলে বিদেশ থেকে মাল পাওয়া যাবে সেই ন্যারেটিভ নিয়ে তারা খেলে। এবং এরা কেউ গরিব নয়, কিন্তু সবাই বড় লোক। কি করে, কিভাবে খায়, কোথা থেকে টাকা পায়, কত টাকা পায়, তার কোনো ঠিকানা নেই কিন্তু। তো এখন মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ন্যারেটিভ করে তো বাংলাদেশের তো মার্কেট তো পাওয়া যাচ্ছে, তাই ন্যারেটিভ করছে। আমাদের দেশে পাওয়া যায় না। আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের নাম করে বহু লোক আছে এই ধরনের বিচিত্র বিচিত্র ন্যারেটিভ করে। তারা পায় কোত্থেকে পয়সা? আমার তো 1 তারিখে মাইনে না এলে সংসার চলে না, তো তারা পয়সাগুলো পায় কোত্থেকে?
ফান্ডিং আসে বিভিন্ন দেশ থেকে, এবং এই ফান্ডিংয়ের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ভারতবর্ষকে বিব্রত করা। কারণ ওরা জানে যে এটা করে কিন্তু বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না, সেটা দেখতেই পাচ্ছে ওরা বাংলাদেশের কোনো উপকার পাচ্ছে না। একে অন্যের সঙ্গে ঠোকরালে বাংলাদেশের কি কোনো উন্নয়ন হচ্ছে? বাংলাদেশের কিচ্ছু হচ্ছে না। কিন্তু এই যে ভারতকে জুড়ে যে ভারতের ভূমিকা ছিল না, ভারত নিজের স্বার্থে এটা করেছে, অথবা ভারত এই করেছে তাই করেছে, তো এই ভারত নামটা যদি কমন এক্স ফ্যাক্টর রাখা যায় তাহলে মাল আসে, এটা একমাত্র উদ্দেশ্য। শেখ হাসিনা ফিরে এলে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? না, জামাত কিন্তু থাকবে, এরকম কোনো ভাবার কারণ নেই। কারণ বাংলাদেশ এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, ওখানে ইসলামিক মৌলবাদ যে পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে জামাত ওখানে ছোট করবার কোনো জায়গা নেই, হবেই না। যেখানে মানে আপনি বলতে পায়জামার চাইছেন লেংথ যে- ছোট হয়ে গেছে বটে, কিন্তু জামাত ছোট হবে না, ঠিক আছে? মানে আপনি কি বলতে চাইছেন যে জামাত অনেক বেশি শক্তিশালী এখন? হ্যাঁ, ন্যাচারালি অনেক বেশি শক্তিশালী, যেহেতু এখন ওরা প্রকাশ্যে দাপিয়ে বেড়াতে পারছে, তাতে আরও বেশি শক্তিশালী। এবং যত বেশি দাপাবে তত বেশি ফান্ডিং, তত বেশি মাদ্রাসা, তত বেশি আবার নতুন করে ওই ধরনের মৌলবাদী ছেলে মেয়েদের প্রকাশ। স্বাভাবিকভাবেই তাদের এবং তারপরে হঠাৎ একটা রাজনৈতিক দল এসে লক্ষ লক্ষ মানুষকে তো আর গুলি করে মেরে ফেলতে পারে না। তো যার কারণে জামাত যে নতুন শক্তিতে আবার বাইরে বেরিয়ে এসছে, এটা নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। এবং আমার মনে হয় না এরকম কোনো শক্তিশালী সরকার বাংলাদেশে হতে পারে যারা এই জামাতকে নিয়ন্ত্রণ করবে। জামাত একটা 70-77টা আসন, এটা তো কম কথা নয়। ঠিক। ভারত কি জামাতকে নিয়ে সতর্ক বা সচেতন? প্রচণ্ডভাবে সতর্ক এবং সচেতন। ভারত প্রচণ্ডভাবে জামাতকে নিয়ে সতর্ক এবং সচেতন বলেই পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, যেটা দিনের পর দিন বলে আসা হয়েছে যে যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বামপন্থীরা এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দেয়নি। এবং দুটো ক্ষেত্রেই একটা কোনো না কোনোভাবে জামাতের সঙ্গে, বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই বা জামাতের সঙ্গে তো একটা সরাসরি সংযোগ পাওয়া যায়, নানা রকমভাবে সংযোগ পাওয়া যায়। এবং যার ফলে যে 500 কিলোমিটারের মতো জায়গা আমাদের কাঁটাতারের বেড়া ছিল না, সেইটা নিয়ে এতটাই ঝাঁপিয়ে পড়া হয়েছে। এবং একটা অত্যন্ত সাবলীলভাবে গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে জামাত, বাংলাদেশি জামাত এবং পশ্চিমবঙ্গের তাদের অপশক্তির মধ্যে টাকা পয়সা, মত এবং মনুষ্য শক্তি সমস্ত কিছুর সাবলীল আদান প্রদান ছিল। সেই সাবলীল আদান প্রদানটাকে ভারতবর্ষ সতর্ক বলেই সেই জায়গাটা তাদের কাছে অনেক বেশি বেশি গ্রাউন্ড রিপোর্ট আছে, যার ফলে এটাকে বন্ধ করাটা জরুরি। এবং অন্তত এই জায়গাগুলোকে সুরক্ষিত করলে তারপরে তো পরের কাজ পরে হবে। জামাত যদি কখনো বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি হবে? না দেখো, দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখন যদি সেখানে সে সরকারে আসে, তখন তো কিছু করার নেই আমাদের। আমরা তো আর কি বলে, আমরা তো আর সাম্রাজ্যবাদী শক্তি নই যে বাংলাদেশে গিয়ে তারপরে বাংলাদেশে কিন্তু ভারতকে যদি তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করে সামাজিক জীবন, দৈনন্দিন জীবন, নিরাপত্তা, তাহলে পাকিস্তান তো জানে যে ভারতকে এইরকমভাবে ডিস্টার্ব করলে কিভাবে অপারেশন সিঁদুর হতে পারে। সেবার অপারেশন সিঁদুরের জায়গায় অপারেশন শাখাপলাও হতে পারে। তো সেটা নির্ভর করছে বাংলাদেশ কতটা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় তার উপরে। আমি শেষ প্রশ্ন করব, বাংলাদেশের আগামী নির্বাচন আমরা তর্কের খাতিরে ধরেই নিলাম যে সেই সময় আওয়ামী লীগ থাকবে এবং এই যে নিষিদ্ধ হয়ে যাওয়া এই পুরো ব্যাপারটা থাকবে না, সেক্ষেত্রে দেশের মানে বাংলাদেশের অ্যাকচুয়ালি নির্বাচনটা কতটা, মানে একজন সাংবাদিকতার ছাত্রী হিসেবেই জানতে চাইছি আপনার কাছ থেকে, ছাত্রী হিসেবে জানতে চাইছি যে কতটা ইন্টারেস্টিং হবে সেটা শুধুমাত্র বাংলাদেশ বলে নয়, মানে ওই ধরুন আওয়ামী লীগ, এদিকে বিএনপি, জামাত, সেখানে জামাতের ভূমিকা কীরকম হবে, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং আমি বলছি যে আমাদের জন্য আর কি। মাঝখানে যদি অন্য কোনো গণ্ডগোল না ঘটে, আবার একটা ওরকম জুলাই বিপ্লব যদি না ঘটে ওদের দেশে, আমি জানি না কি চলছে কি চলছে না। এখন মোটামুটি বাংলাদেশ যে অবস্থায় গেছে, তাতে ওখানে কোনো গণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখা বা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে টিকিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার।
খুবই একটা অপটিমিস্টিক কথা ভেবে রাখাটাই ভালো যে হ্যাঁ একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল তারা অংশগ্রহণ অংশগ্রহণ করবে এবং সবাই তাদের নিজেদের ইচ্ছে মতো ভোট দেবে এবং একটা কিছু অবস্থান দাঁড়াবে। কিন্তু বিষয়টা এতটাই দূরবর্তী চিন্তা যে সবে তো নির্বাচন হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশে কিছু কিছু ঘটনা পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে হ্যাঁ একটা সরকার কাজ করছে, সেই সরকারের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু খুব একটা উৎসাহজনক ঘটনাও কিন্তু তেমন ঘটেনি, যার কারণে ভাবা যেতে পারে যে নতুন নির্বাচিত সরকার একটা বিশাল কিছু পরিবর্তন করে ফেলছে। প্রতিটি মুহূর্তেই যেন মনে হচ্ছে সরকার পিছনে কোনো একটা অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা টান পড়ছে তাদের ওপরে বারবার। সেটা জামাত না সেটা ওদের নিরিখে কোনো বিদেশি শক্তি, আমি জানি না, কিন্তু যতটা স্বতঃস্ফূর্ত ভূমিকা সরকারের থাকা উচিত ছিল সেটা মনে হয় না এখনও বাংলাদেশের মানুষ সেটা অনুভব করতে পেরেছে। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা চিন্তার বিষয় বা ভারতবর্ষের ক্ষেত্রে যেটা চাহিদা সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার বাংলাদেশে থাকুক, কারণ ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে বেরিয়ে আসা যে তিনটে রাজ্য দেশ এই মুহূর্তে এখানে রয়েছে ভারতীয় উপমহাদেশে, সেখানে ভারত ছাড়া পাকিস্তান এবং বাংলাদেশ কোথাও কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়নি এবং টেকে না। সব জায়গাতেই সেনাবাহিনীর উত্থান ঘটেছে, সব জায়গাতেই সেনাবাহিনী শক্তিশালী হয়েছে। বাংলাদেশেও এখন মনে হচ্ছে যেন সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এবং সেটা নেতিবাচক শক্তিশালী, ভালো কিছু নয়। তো বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম একটা চেষ্টা নানা সময়তে হয়েছে, দুবার সেখানে অভ্যুত্থান ঘটেছে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, তার নাম বিএনপি। এটা বাংলাদেশের পক্ষে খুব ইতিবাচক হবে যদি যখন নির্বাচন হবে তখন যদি সব রাজনৈতিক দল অংশ নিতে পারে, সমস্ত মানুষ অংশ নিতে পারে, এবং সেটা এই উপমহাদেশের পক্ষেও খুব জরুরি। কারণ ভারত যদি একটা ভালো জায়গায় যায় সঙ্গে সঙ্গে বাকিরাও যাবে, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই ভারত একা যাবে। আর ভারতকে এরকমভাবে যদি ক্রমাগত কোনোভাবে কেউ ডিস্টার্ব করতে থাকে তাহলে, যা আমি আবারও বলছি, অপারেশন সিঁদুর সারা পৃথিবী দেখেছে, সেটা বাংলাদেশের মানুষেরও মনে রাখা উচিত। অনেক ধন্যবাদ দাদা। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হলো। নমস্কার। এমনই জিওপলিটিক্যাল আলোচনা শোনার জন্য নজর থাকুক জিও পালস টিভি পডকাস্টে।